যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাকি 15ই আগস্ট পতাকা তোলা হয় না, প্রজাতন্ত্র দিবসের দিনও জাতীয় পতাকা তোলা হয় না, এরকমই অভিযোগ উঠে আসছে। এবং এখানেই যদি ব্যাপারটা শেষ হয়ে যেত, একটা সিদ্ধান্তের দিকে না হয় আসা যেত, কিন্তু তাতেও হচ্ছে না। বলা হচ্ছে যে জাতীয়তাবাদী মনোভাব নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেই, বন্দে মাতারাম গাওয়া হয় না, এবং একাধিক অভিযোগ এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে তীর। সত্যিটা কোনটা সেটা জানার যেমন লক্ষ্য থাকবে, একই সঙ্গে আরও একটা বিষয় জানতে হবে, কেন যাদবপুর অগ্নিগর্ভ হয়ে রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অম্বিকেশ মহাপাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, এবং এখনও পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। স্যার, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আপনি আমাকে একটা জিনিস একদম শুরুতে বলুন তো স্যার, সত্যি কি বন্দে মাতরম গাওয়া হয় না? সত্যি কি জাতীয় পতাকা তোলা হয় না 15ই আগস্ট কিংবা প্রজাতন্ত্র দিবসের দিন? এটা কি সত্যি? এই প্রশ্ন শুনে আমার হাসি পাচ্ছে আর কি, মানে হাসি পাওয়ারই কথা আর কি। যাদবপুর বিশ্ববিদ্যালয়টা জাতীয় স্তরের বড় বিশ্ববিদ্যালয়। হ্যাঁ। এবং প্রতি বছর 24শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন উৎসব হয়। আচ্ছা। এবং বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে সমাবর্তন উৎসব। কেন গুরুত্বপূর্ণ? সারা বছরে যে সকল ছাত্রছাত্রী স্নাতক স্তরে, স্নাতকোত্তর স্তরে, পিএইচডি স্তরে ডিগ্রি অর্জন করে, পড়াশোনা করে মেধার ভিত্তিতে, তাদেরকে ওই সমাবর্তন উৎসবে ডিপ্লোমা সার্টিফিকেট ইত্যাদি প্রদান করা হয়। বেশ। এবং সেই প্রধান অনুষ্ঠানে আচার্য, উপাচার্য, প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি, তার সাম্মানিক ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি ইত্যাদি দেওয়া হয়। সেই অনুষ্ঠানের যে আমন্ত্রণপত্র, সেখানে খুব পরিষ্কার করে সব কিছু ছাপানো থাকে, যে কখন প্রসেশন যাবে, তারপরে কখন পতাকা উত্তোলন হবে, কখন বন্দে মাতরম দিয়ে অনুষ্ঠান শুরু হবে, এবং শেষে সমাপ্তি সঙ্গীতে কোন গান গাওয়া হবে। এবার সময় এবং বিষয় সব পরিষ্কার করে লেখা থাকে, এবং সেটা আচার্য জানেন, উপাচার্য জানেন, প্রত্যেকটা যে আমাদের ফ্যাকাল্টি আছে, যাকে আমরা তাদের যিনি ফ্যাকাল্টির ডিন যারা আছেন তারা জানে, বিভাগীয় প্রধানরা জানে, ছাত্রছাত্রীরা জানেন, শিক্ষক মশাইরা জানেন, সবাই জানেন। এবং কি সংবাদ মাধ্যমের লোকজন যারা এডুকেশন সেক্টরটাকে কভার করে তারাও জানে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের যে কথাগুলো বললেন, কেন বললেন এটা আমার বোধগম্য হচ্ছে না। জাতীয় পতাকা উত্তোলন 15ই আগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিন করা হয়, এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হয়, এবং তার জন্য ডিপার্টমেন্টে রেজিস্টারের স্বাক্ষরিত যে বিজ্ঞপ্তি বা নোটিশ যায়। তবে হ্যাঁ, যখন প্রোগ্রামটা হয়, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন এবং প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন হয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী হয়। কিন্তু সেদিন যেহেতু ছুটি থাকে, জাতীয় ছুটি থাকে, নেচারলি সমস্ত ছাত্রছাত্রী তো সেদিনকে ক্যাম্পাসে থাকে না, বা সমস্ত শিক্ষকরাও ক্যাম্পাসে থাকে না। যারা কোয়ার্টার্সে থাকে বা যারা হোস্টেলে থাকে তারা খানিকটা পার্টিসিপেট করবার সুযোগ পায় বা তারা যায়ও। কিন্তু যারা বাইরে থেকে, ডে স্কলার, ডে টিচার্স যারা মানে বাইরে থেকে যাতায়াত করে, তারা স্বাভাবিকভাবে উপস্থিত থাকতে পারে না। কিন্তু কনভোকেশনের দিন একবারে সুইপার থেকে, গার্ডেনার থেকে শুরু করে, গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে সবাই একটা উৎসবের চেহারায় মিলিত হয়। এবং যারা ডক্টরেট ডিগ্রি বা মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রিগুলো নেয়, সমাবর্তন উৎসবে মঞ্চে গিয়ে বিশেষ ধরনের রোগ করে তাদের পরিবারের সদস্যরাও সেদিকে তারা উপস্থিত হয়। সেখানে বন্দে মাতরম গান গিয়ে অ্যানুয়াল কনভোকেশন বা বার্ষিক সমাবর্তন শুরু হয়, আমরা সবাই জানি। তারপরে শেষে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়। এই সবাই জানে। এটাকে নিয়ে প্রশ্ন, তার আমাকে একটা উত্তর দিতে হবে বাংলায় দাঁড়িয়ে, নবজাগরণের বাংলায় দাঁড়িয়ে, রবীন্দ্র নজরুলের বাংলায় দাঁড়িয়ে। হ্যাঁ, এটা খুব অবাক লাগছে। স্যার, কোথাও কি আপনার এটা মনে হয়েছে, মানে মুখ্যমন্ত্রী ভবানীপুরের একটি অনুষ্ঠান থেকে যাদবপুরের এই ঘটনা নিয়ে যেভাবে তোপ দেখেছেন, কোথাও কি আপনার মনে হচ্ছে যে একটা প্রচ্ছন্ন সতর্কবার্তা যাদবপুরের ভেতরে এবং বাইরে জাতীয়তাবাদী মনোভাব শেখানোর যে তিনি বার্তা দিয়েছেন, তার মধ্যে কি কোথাও সতর্কবার্তা রয়েছে মনে হচ্ছে আপনার? কী বলবো, সতর্কবার্তা বলবো না হুমকি বলবো না অজ্ঞানতা বলবো, আমি কি বলবো আমি বুঝে উঠতে পারছি না।
যারা একটুখানি পড়াশোনা করে, যা জাতীয় বিষয় নিয়ে যাদের একটু চর্চা আছে, তারা জানবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে নয়, প্রথমে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছিল। প্রাইভেট মানে এখনকার প্রাইভেট নয়, মানে তখন ব্রিটিশ সরকারের অনুমোদিত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, কিন্তু সেই সময় যারা জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত, মানে দেশকে স্বাধীনতা আনবার যে লড়াই সংগ্রাম, তাদের সঙ্গে যারা যুক্ত, সেই সময় মানুষেরা কলকাতাতে এবং দক্ষিণ কলকাতার এই যাদবপুর অঞ্চলে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছিল। এবং সেই সময় যে সংস্থা এই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজটা তৈরি করেছিল আমাদের দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত কিছু যুবক তৈরি করার জন্য, সেই সংস্থাটার নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ইন বেঙ্গল। আচ্ছা, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ইন বেঙ্গল, এনসিসিআই। হ্যাঁ, ন্যাশনাল জাতীয় পরিষদ এটা। এবং তারাই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছিল 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে, আমাদের দেশে স্বাধীন সরকার আসার পরে, তারপরে সংবিধান রচিত হওয়ার পরে, সংবিধান গৃহীত হওয়ার পরে, সংবিধান লাগু হওয়ার পরে, তারপরে দেশে নির্বাচিত সরকার আসার পরে সেই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজটা জাতীয় বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হয়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়, এবং সেটা 1955 সালে হয়। এবং সেই 1955 সাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়েছে। এবং তার প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন একজন শিক্ষাবিদ, ডক্টর ত্রিগুণাচরণ সেন। হ্যাঁ, এসব জানা আছে। এবং সেই সময় যারা, আমরা তো মানে স্বাধীনতা বর্ষের আগে জন্মগ্রহণ করিনি, আমরা পরে জন্মগ্রহণ করেছি, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে গবেষণা করেছি। আমি ব্যক্তিগতভাবে 1985-86 সাল থেকে সেখানেই অধ্যাপনা করেছেন। অধ্যাপনা দীর্ঘদিন করেছি, জানি এগুলো আর কি। এবং যারা একটুখানি শিক্ষা, সাহিত্য, আমাদের ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যারা অল্প বিস্তর জানে, খুব পণ্ডিত লোক হতে হবে না, তারা জানে যাদবপুরের ঐতিহ্যটা কী আছে। তো সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে যেসব কথাগুলো বলছেন, জাতীয়তাবাদ শেখাবেন ক্যাম্পাসের ভেতরে, ক্যাম্পাসের বাইরে, এগুলো আমি তো অজ্ঞানতা বলতে পারলে খুশি হতাম যে হয়তো মুখ্যমন্ত্রী সব জানে না তাই বলে ফেলেছে, কিন্তু আমার মনে হয় এটা একটা প্রচ্ছন্ন হুমকি। আচ্ছা, কারণ মুখ্যমন্ত্রী যখন এই কথাটা বলছেন, তার আগেই 19 আগস্ট আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস গেল, 80তম স্বাধীনতা দিবস। তার কয়েকদিন পরে 19শে আগস্ট রাত্রিবেলা বা 20 আগস্ট ভোরবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ঘটনাটা ঘটে গেছে, হ্যাঁ, অর্থাৎ পাশেই যাদবপুর থানা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষী আছে, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা কর্তৃপক্ষ আছে। এত সবকে সমঝোতা করে বা যেভাবে ম্যানেজ করে একদল দুষ্কৃতী 4 নম্বর গেট দিয়ে হুড় করে ঢুকে গিয়ে সারা ক্যাম্পাস জুড়ে দৌড়ে বেড়ালো, তাণ্ডব করলো, কিছু জিনিস পুড়িয়ে অগ্নি উৎসব করলো, ক্যামেরায় সেটা সব ধরা আছে, তারপরে সিসিটিভি ক্যামেরাতে তো আরও কিছু ধরা পড়েছে। তার মানেটা কি? এবং এইটা যখন করছে, তাহলে আমার পুলিশ প্রশাসন মানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, এবং রাজ্যের মধ্যে একটা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, তার নিরাপত্তা বাহিনী রয়েছে, রাত্রিবেলা যাদের বিশেষ পহারায় থাকার কথা, তার মধ্যেই দুষ্কৃতীরা ঢুকে এইসব করলো। এটা তো দুষ্কৃতিমূলক কাজ, সে যেই করুক, এবিবির নামধারী কেউ করুক কি অন্য কেউ করুক। কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখেছি, এটা তো সবাই দেখেছি, আমরাও দেখেছি যে আমাদের যে যাদবপুরের যিনি বিধায়িকা, তিনি সাঙ্গপাঙ্গ নিয়ে টিভিতে বাইট দিচ্ছেন, এই করব সেই করব, অর্থাৎ একটা যোগ কোথাও আছে। এবং এটা তো পরিষ্কার যে বিধায়িকা তিনি হচ্ছেন বিজেপি দলের, আর এখন সরকারটা হচ্ছে বিজেপির সরকার, এবং মুখ্যমন্ত্রী বিজেপির দলে নির্বাচিত বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। অর্থাৎ এটা একটা মনে হচ্ছে যে একটা কোনো বড় পরিকল্পনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে হেনস্থা করা, হেয় করা, জাতীয়তাবাদের শিক্ষা দেওয়ার নাম করে গুন্ডামিকে প্রশ্রয় দেওয়ার একটা, বা সর্বশেষ হয়তো ওদের ইচ্ছাটা হচ্ছে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দাও। এই যে ধ্বংস করে দাও বা এটাকে দখল নিয়ে নাও, এরকম একটা মনোভাব। এর পিছনে যেটা আমার মনে হয় খুব পরিষ্কার যে সারা ভারতবর্ষের যে শিক্ষার অবস্থা, কত 94,000 না কত স্কুল বন্ধ হয়ে গেছে,
তারপরে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা কমছে, তারপরে জাতীয় স্তরে যে ভর্তির পরীক্ষা, জাতীয় স্তরে যে কম্পিটিটিভ চাকরির পরীক্ষাগুলোতে পেপার লিক, পরীক্ষা বাতিল, অবসাদে আত্মহত্যা, তাকে নিয়ে কক্সবাজার জনতা পার্টি তৈরি হওয়া, তারা ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে, অনড় মনোভাব থেকে তাদেরকে পদত্যাগ করানো হয়েছে, ফাইনালি বাধ্য হয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে এখন আরেকটা সেই কক্সবাজার জনতা পার্টি একটা কর্মসূচি নিয়েছে সারা দেশব্যাপী, যে কর্মসূচিটাতে আমারও একটা নৈতিক সমর্থন আছে, যে সেটা হচ্ছে স্কুল ঠিক করো। আচ্ছা, ওই স্কুল ঠিক করো, স্কুল ঠিক করো, হ্যাঁ, এবং স্কুল ঠিক করো, অর্থাৎ সারা ভারতবর্ষের যে একই সঙ্গে সংরক্ষণও তো ওদের একটা নতুন দাবি। সেটা আমি অতটা এখনো জেনে উঠতে পারিনি এবং কথাটা শুনছি, সেটা ভালো করে দেখতে হবে। কিন্তু এটা ঘটনা যে কক্সবাজার জনতা পার্টি যে অন্তর্মন্তরে যে অবস্থান, অনশন, বিক্ষোভ, সংসদ চলো অভিযান ইত্যাদি করেছিল, তার উপরে যেভাবে নির্বিচারে অমিত শাহের পুলিশ আক্রমণ করেছিল, পেলেট গান ব্যবহার করেছিল, এইসব পেরেক দেওয়া, লাঠি নিয়ে আক্রমণ করেছিল, তারপরে বিষয়টা সুপ্রিম কোর্ট অব্দি গেছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, আমি আর বিস্তারিত যেতে চাইছি না। এবং তারই অঙ্গ হিসাবে এই আমাদের পশ্চিমবাংলায় একটা ঘটনা ঘটে গেছে ইন্দাসে করিসুন্ডা গ্রামে। একটি ছেলে, তার নাম আপনি ঘুরেও এলেন সম্প্রতি? হ্যাঁ, গতকাল আমি ওদের পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলাম, আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে একটা প্রতিনিধি দল নিয়ে কলকাতা থেকে। সেটা হচ্ছে যে শেখ আব্দুল হাফিজ, আচ্ছা, 25 বছর বয়সী একটি ছেলে, ওই বাঁকুড়া জেলার ইন্দাস থানার করিসুন্ডা গ্রামের। সে চলে গেছিল 18 তারিখ, এখান থেকে রওনা হয়েছিল জুলাই মাসের 19 যন্ত্রমন্ত্রে। হ্যাঁ, 19 তারিখ সে একা যন্ত্রমন্ত্রে পৌঁছে গেছিল। 19 তারিখ থেকে 25 জুলাই অবধি সে সেখানে দিন রাত্রি থেকে ওই যন্ত্রমন্ত্রে বিক্ষোভ কর্মসূচি সে অঙ্গীভূত হয়ে যায়। আচ্ছা, তারপরে সে ফিরে আসে এবং তার কক্সবাজার জনতা পার্টির সঙ্গে তার যোগাযোগ স্থাপিত হয়। এবার কক্সবাজার জনতা পার্টির ন্যাশনাল কমিটি একটা কর্মসূচি ঘোষণা করেছে। সেটা কি না, স্কুল ঠিক করো। এবং সেখানে কক্সবাজার জনতা পার্টির যারা ভলেন্টিয়ার বা তাদের সঙ্গে যারা যুক্ত আছে, তারাকে বলা হয় যে তুমি তোমার এলাকায় স্কুলে গিয়ে স্কুলের অবস্থাটা দেখো, পঠন পাঠনের যোগ্য পরিবেশ ইত্যাদি আছে কিনা, শৌচাগার আছে কিনা, পানীয় জল আছে কিনা, রুম, অনেকটা ইন্সপেক্টরের যে ভূমিকা আর কি। হ্যাঁ, তুমি সেটা দেখো এবং সেটাকে ক্যামেরা বন্দি করো, ভিডিও করো, দিয়ে সেটা ওদের যে ওয়েবসাইট আছে কক্সবাজার জনতা পার্টির ওয়েবসাইটে সেটা আপলোড করো, ডিটেলসে দিই, লোকে সবাই জানুক যে চিত্রটা কী। আগে তো যে কোনো রোগের নিরাময় করতে গেলে রোগটাকে তো সঠিকভাবে চিহ্নিত করতে হবে। আমাদের বিধানসভায় বা কি বলে আমাদের সংসদে, পার্লামেন্টে শিক্ষা নিয়ে হয়তো শিক্ষামন্ত্রী একটা কোনো বিবৃতি দিলেন, শিক্ষার অবস্থা কেমন ইত্যাদি ইত্যাদি, বেশ তথ্য দিয়ে বেশ একটা কিছু দিলেন। বাস্তবটা কি তাই? হ্যাঁ, এখনো পর্যন্ত তো যা রিপোর্টে এসছে, সরকারি রিপোর্টেই এসছে যে 94 স্কুল বন্ধ, গত 10 বছরে 152 বার পেপার লিক হওয়া। এগুলো কি শিক্ষা স্বাস্থ্যের লক্ষণ নাকি? তার অবস্থা খুবই খারাপ। তাহলে এই যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কেন বন্ধ হচ্ছে? তার মানে সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, যৌথ সরকার শিক্ষাকে আর সরকারের আওতার মধ্যে রেখে সবার জন্য শিক্ষা, সবার জন্য কর্মসংস্থান, এই বিষয়টাকে আর নিজেদের হাতে না রেখে স্বাভাবিকভাবে ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিতে চাইছে, পুঁজিপতিদের হাতে ছেড়ে দিতে চাইছে। তার ফলশ্রুতিতে যেখানে যেখানে গরিব ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে উৎকর্ষ শিক্ষা কেন্দ্রে এসে পড়াশোনা করে তাদেরকে নিজেদের প্রতিষ্ঠিত করে এবং দেশকে তারা ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে সাহায্য করে, তাদেরকে আগে মারতে হবে, মানে যেভাবে দখল করতে হবে। সেই জন্য জেএনইউতে নানান রকম ঝামেলা, যাদবপুরেও ঝামেলা, আমরা দেখলাম প্রেসিডেন্সিতেও ঝামেলা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কলেজে এইসব হামলা শুরু হয়ে গেছে। অর্থাৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানে এখানে কোনো পড়াশোনা হয় না, এখানে শুধু রাজনীতি হয়, এখানে এই হয় সেই হয়, দেশবিরোধী কার্যকলাপ হয়, এইসব বলে সরকারি চাইছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নাম হোক। তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সাধারণ মানুষ তার ছেলে মেয়েদেরকে নিরাপত্তার অভাব বোধে যেন না পাঠায়। আচ্ছা, ওখানে পড়াশোনা হয় না, ওখানে এই হয় সেই হয়, তো বাবু দরকার হলে একটু খরচা বেশি হোক, অন্য জায়গায় পাঠাবো, ওখানে পাঠাবো। এটাতে পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবেই আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 19 আগস্ট রাতের ঘটনা। সেখানে বিধায়িকার উপস্থিতিতে তার বক্তব্য, পরবর্তী দিনে
মিছিল করে 4 নম্বর গেটের উপরে উঠে গিয়ে এমব্লেমের ভেঙে ফেলা, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এটা যেন সবই একই জায়গায় গাঁথা হয়ে আছে। স্যার, একটা জিনিস আপনি বলুন, আপনি এর আগের সরকারের ক্ষেত্রে আপনার একটা একরাশ যন্ত্রণা আজও রয়ে গিয়েছে। আপনি গত সরকার যেভাবে আপনাকে 1 বছরের মাথায় মেয়াদ পূরণ হতে না হতে যেভাবে আপনাকে মানে কার্যত একদম অপরাধী হিসেবে তুলে ধরেছিল, যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন, এটা নিয়ে একটা হইচই শুরু হয়ে গেছিলো, বিপ্লব কার্যত হয়েছিল সে সময়টা, কিন্তু আপনার যন্ত্রণাটা মুছে যায়নি, এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। সরকার বদলেছে, 15টা বছর পেরিয়েছে, সরকার বদলেছে, নতুন সরকার 100 দিন পার করে গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে 247টি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে হয় বিধায়ক, নাহলে সাংসদ, অথবা ওই এলাকার যিনি প্রভাবশালী বিজেপি নেতা তিনি তার সভাপতি হিসেবে ওই কলেজে থাকবেন। আমাকে একটা জিনিস বলুন স্যার, গত 15 বছর এ নিয়ে বারবার অভিযোগ উঠেছে যে তৃণমূল চেষ্টা করেছে বিভিন্ন কলেজকে তাদের নিয়ন্ত্রণে রাখতে, আসলে শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখতে। তৃণমূলের বিরুদ্ধে এটা ছিল সবচেয়ে বড় অভিযোগ। সেই অভিযোগ এই সরকারও মুছতে পারলো না, এই সরকারও ওই একই পথে হাঁটলো, অথচ তো শুরুতে বলেছিল অন্য কথা। ব্যাপারটা আপনার কাছে মানে আপনি কি এটাকে হজম করতে পারছেন? কোথাও আপনার বোধগম্য হচ্ছে ব্যাপারটা? না, দেখো, আমার 1977 সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপরে পিএইচডি ডিগ্রি করেছি, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। 11 সাল পর্যন্ত আমি একটা অবস্থা রাজ্যের ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি দেখেছি। 11 সাল অবধি কী দেখেছি? যে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা দ্রুত বাড়ছে এবং তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলতে হচ্ছে এবং শিক্ষার সম্প্রসারণ ঘটছে। শিক্ষার মান নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে, সেগুলো সমাধানের জন্য বা শিক্ষক নিয়োগের প্রশ্নেও কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোকে সমাধানের জন্য নানা রকম চেষ্টা হয়েছে। কিন্তু 11 সালের পর এই যে 15টা বছর, 26 সাল অবধি আমরা যেটা দেখলাম যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে গেল মানে কি? 26,000 শিক্ষক নিয়োগ বাতিল হয়ে গেছে। একবারই শিক্ষক নিয়োগের চেষ্টা হয়েছিল, তাতে এত রকম র্যাম্পেন্ট দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্ট পুরো বাতিল করে দিয়েছে। তারপরে শিক্ষার হাল কী হয়েছে বোঝা যাচ্ছে। এখন কি কলেজগুলো সব প্রথিতযশা গুরুত্বপূর্ণ কলেজ, ব্রিটিশ আমল থেকে যে কলেজগুলো এখনও রয়েছে কলকাতায় দাঁড়িয়ে, সেই কলেজের এখন ছাত্র এবং নেই। কেন? আমাদের কি জনসংখ্যা হ্রাস পেতে শুরু করেছে? তা তো নয়। আসলে পড়ে চাকরি যেহেতু পাচ্ছি না, তাহলে পড়াশোনা করে কি হবে? অন্য কোনো কিছু পড়লে হয়। এসব প্রচলিত প্রযুক্তি শিক্ষার দিকে ঝোঁক বেড়েছে। প্রযুক্তি শিক্ষার যুগে তো অন্য কোনো পেশাগত চাকরি পাওয়া যাবে এমন কোনো কাজের দিকে ট্রেনিংয়ে চলেছে। এবারে গত 15 বছর ধরে একটা সেকশন থেকে বারে বারে বলা হয়েছে যে শিক্ষাকে রাজনীতিকরণ করা যাবে। ঠিক আছে, শিক্ষাকে রাজনীতিকরণ না করাই উচিত। রাজনীতি করা যাবে না মানে আমি ছাত্র রাজনীতি থাকবে না, আমি সেটা বুঝি না। দলীয় রাজনীতি থাকবে, যে বাইরের কোনো রাজনৈতিক দল সে শিক্ষাঙ্গনের ভেতরে পার্টি অফিস বানিয়ে সেখানে ঝান্ডা দিয়ে এখানে রাজনীতি করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তারাই গণতান্ত্রিক পরিবেশ যদি পায়, তারাই সেই গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার ব্যবস্থাটা করবে। এখানে ছাত্রদের অংশগ্রহণ থাকবে, ছাত্র সংসদের মাধ্যমে ইত্যাদি। এইভাবে বিষয়টাকে দেখা যায়। কিন্তু আমরা গত 15 বছর দেখলাম যে প্রত্যেকটা কলেজে এবং বিশ্ববিদ্যালয়ের যে কর্মসমিতি ইত্যাদি আছে, সেখানে সব দলের নেতাদেরকে বসানো হয়েছে। তাহলে হয়তো সেই মতো যোগ্যতাও নেই। একটা কলেজ তার পরিচালন সমিতি, একটা বিশ্ববিদ্যালয় তার পরিচালন সমিতি। আমি কাউকে ব্যক্তিগতভাবে খাটো করতে চাই না, কিন্তু একটা যোগ্যতা তো সব জায়গায় লাগে। সেরকম যোগ্য লোক না, তাকে বসিয়ে দেওয়া হয়েছে। ধরো একজন অভিনেত্রী, সে সাংসদ হয়ে গেছে, সে একটা শিক্ষা প্রতিষ্ঠান কি একটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে গেল। ঠিক স্বাভাবিকভাবে একজন ইতিহাসের অধ্যাপককে তো হঠাৎ নাসার দায়িত্ব দিয়ে দিলে চলবে না। কিন্তু বিষয়ভিত্তিক ব্যাপার আছে এখানে, একটা দক্ষতার ব্যাপার আছে। তো যাই হোক, এসব হয়েছে, এই নিয়ে বহু চর্চা হয়েছে এবং এইসব হতে হতে দেখা গেল ছাত্র সংসদ নির্বাচনটাই উঠে গেছে। মানে গণতান্ত্রিক পরিবেশটাই আর নেই এবং সবটা হচ্ছে বাইরে থেকে খবরদারি করা হচ্ছে। হয়তো ভিতরে পার্টি অফিস খুলে ঝান্ডা লাগিয়ে না করলেও আলটিমেটলি দখলদারি মনোভাবনা হয়েছে।
এবং স্বাভাবিকভাবে ওরা লোকে ধরেছিল যে এই সরকারটা যখন বদল হলো আবার সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, আবার ছাত্র সংসদ নির্বাচন হবে, আর রাজনৈতিক নেতারা ওই সব কমিটির মাথায় বসে যাবে না। এটা সাধারণ মানুষেরও মনে হয়েছিল। এবং বিজেপি সরকারও আসার আগে, তারা নির্বাচনের আগে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের প্রতিশ্রুতির মধ্যে এরকম একটি বক্তব্য ছিল। কিন্তু আমরা সবাই তো দেখছি যা ছিল সেটাকে একটু অন্য মোড়কে অন্য লোককে বসান, তাদেরকে বললো সব পদত্যাগ করে যাও, আগে যারা বসেছিল হয়ে গেল, আবার এরা নিজেদের মতো লোককে বসিয়ে দিল। অর্থাৎ সেই যাকে বলে একটা কি কথা আছে যে ওল্ড ওয়াইন ইন নিউ বটল নাকি, এবং কি একটা কথা আছে, ওরকমই কিছু একটা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরও বেশি ভয়ঙ্কর। আগের সরকার সম্পর্কে একটা বিতশ্রদ্ধতা লোকে ছিল বলে তো সরকারটাকে এনেছে, এবং তাদের কাছে তার প্রত্যাশা ছিল যে যারা এই যে আমি যাদেরকে সরালাম, কেন সরালাম, তার সমস্ত কাজ, তার দখলদারিত্ব আমার পছন্দ নয়, তার তোলাবাজ, তার চাকরিতে দুর্নীতি, তার প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, দুর্নীতি, সরকারিকরণ, গুন্ডারাজ, পুলিশি রাজ আমি পছন্দ করছি না, তাই আমি এটা সরকার পরিবর্তন করলাম। তাহলে যাকে পরিবর্তন করলো তার কাছে কি গুন্ডামি আশা করছি, তার কাছে কি দখলদারিত্ব আশা করছি, তার কাছে কি চুরি দুর্নীতি আশা করছি? নিশ্চয়ই সাধারণ মানুষ যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তারা নিশ্চয়ই এটা আশা করেননি। তাহলে তাদের আশাটা ভঙ্গ হচ্ছে। হ্যাঁ, যখন দেখা গেল যে না, এবং এখন এই 3 মাসের কিছু সময় বেশি হয়েছে এই সরকারের, রাস্তাঘাটে আপনি যদি একটু কান খুলে কথাবার্তা বলেন, লোক স্বেচ্ছায় বলছে যা করবি 5 বছর করে নে, তারপরে তো দেখে নেব, এরকম মনোভাব 3 মাসের মাথায় চলে আসছে। অর্থাৎ এই সরকারকে ভোট দিয়ে আমরা ভুল করেছি, এ কথা লোকে কিন্তু প্রকাশ্যেই বলছেন। যারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সমস্যায় পড়েছেন তারাও বলছেন, নানা রকম বহু মানুষের তো ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এসআইআর এর নাম করে, যারা ভোট দিতে পারেনি তাদেরকে বলা হয়েছিল অ্যাপিলেট ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে তাদের দ্রুত নিষ্পত্তি হবে, কবে নিষ্পত্তি হবে কেউ বলতে পারছে না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলতে পারছে না, নির্বাচন কমিশনের যে চিফ কমিশনার সেও বলতে পারছেন। তাহলে কে বলবে? দায়িত্বটা কার? এটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এটা তো মানে কখনো বরদাস্ত করা যায় না। আমাদের দেশের সংবিধানের এরকম একটা বড় সংকট আগে কখনো এসছে বলে আমার মনে হয় না, আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে। এটা খুব গভীর সংকটে এসছে। শুধু নিছক 274 না 73টা কলেজে মাথায় বসিয়ে দেওয়া হয়েছে শুধু নয়, এবং তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, তার সঙ্গে ককরোচ জনতা পার্টির সমর্থকের বাড়িতে গিয়ে হামলা, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে মানে ওই যে স্কুল ঠিক করো কর্মসূচির অঙ্গ হিসাবে, এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। স্যার, 107 দিন বেসিক্যালি বয়স হলো বিজেপির এ রাজ্যে আজকের দিন পর্যন্ত ধরলে। এই 107 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী আরও একটি কথা বলেছেন, রাখি পূর্ণিমার দিন যাদবপুর কলেজে 10,000 কণ্ঠে আপনার বন্দে মাতরম গাওয়া হবে। কর্মসূচিটা নিয়ে বিষয় না যে কোনো কর্মসূচি সরকার তো রাখতেই পারে। আমার কাছে আপনার প্রশ্নটা হচ্ছে যে এই 10,000 কণ্ঠে ওখানে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যদি বন্দে মাতরম গাওয়া হয়, তার মানে কি যে প্রচ্ছন্ন হুমকির কথা আপনি বলছিলেন, তার মানে কি কোথাও ছাত্রছাত্রীদের এই বন্দে মাতরম শেখানোর একটা প্রয়াস চলছে? কারণ আমরা কেন্দ্রে অলরেডি দেখতে পাচ্ছি 2 স্তবক গাওয়া হবে নাকি 6 স্তবক গাওয়া হবে, এ নিয়ে একটা কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা তুমুল তরজা চলছে। হ্যাঁ, তার মাঝে এই একই ঘোষণা, মানে এই ঘোষণাটা আর কি, মানে মুখ্যমন্ত্রী বলেছেন ওখানে বন্দে মাতরম 10,000 কণ্ঠে গাওয়া হবে। পরিস্থিতিটা আপনার কী মনে হচ্ছে? মানে জটিল দিকেই যাচ্ছে ব্যাপারটা? অবশ্যই জটিল দিকে যাচ্ছে। এই বন্দে মাতরম গানের কটা স্তবক গাওয়া হবে সেটা স্বাধীনতা পূর্ব থেকে সিদ্ধান্ত হয়ে আছে। তখন রবীন্দ্রনাথ আরও যারা ছিলেন তারা এসব বসে ঠিক করেছেন, তারা অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তি, তারা এইসব বিষয়ের মানে অভিজ্ঞ বিশেষজ্ঞ, তারা বসে আমাদের দেশটা কেমন, তার বৈচিত্র্য কী সেসব মাথায় রেখে তারা বন্দে মাতরম যে অমর সৃষ্টি আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার কটা স্তবক গাওয়া উচিত, সেই কোন স্তবকগুলো গাওয়া হবে, সেগুলো বহু আলোচনা চিঠি চাপাটি হয়ে সিদ্ধান্ত হয়ে বহু বছর ধরে চলছে। হঠাৎ এখন কি এমন পড়ে গেল যে না 7টা স্তবকে গাইতে হবে এবং শতকণ্ঠে গাইতে হবে, কালকেই গাইতে হবে, এইভাবে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা কখনোই সেটা স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে আসে না। মানুষের মনের মধ্যে যদি আসে সে এমনিতেই গাইবে, হ্যাঁ, এবং সে ভালোবেসেই গাইবে, আবেগ থেকেই গাইবে, এবং ফতোয়া দিয়ে উমুক করে তুমুক করে এই
এটা কখনো ঠিক না। আমরা যারা ক্লাসে গিয়ে ছাত্র পড়াই, বিভিন্ন রকমের ছাত্র থাকে, সবাই একই স্ট্যান্ডার্ডের বিষয়টা বুঝতে পারে না, কিন্তু আমার লক্ষ্য হবে তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি করা, যাতে সে তার জায়গা থেকে আর একটু ভালো করে শিখতে পারে, আগ্রহ তার তৈরি হতে পারে, সেই দিকে থেকে আমার নজর দেওয়া। এইভাবে জোর করে এভাবে এটা কখনো কাম্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জিনিসগুলো কেন হঠাৎ আনা হচ্ছে। আজকে লেলিনকে নিয়ে ডিবেট হচ্ছে, সরকারি দলের যারা জনপ্রতিনিধি তারাই পার্লামেন্টের মধ্যে বলছে যে নেতাজিকে নিয়ে এইসব কথাবার্তা বলছে ইত্যাদি ইত্যাদি। এগুলো তো মানে আপনি যদি মনে করেন যে এটা একটা অবিবেচক মতো কথা আছে, অবিবেচন, ওটা একটা কৌশল করে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে, যাতে এইগুলো নিয়ে লোকে আলোচনা করতে করতে তার সারা দিনটাকে কাটিয়ে দিতে পারে। এবং তার ফলে এই যে চুরি, দুর্নীতি বা গণতন্ত্রহীনতা, সংবিধানকে অমান্য করা। আপনি স্যার ইন্টারাপ্ট করলাম, আপনি যেটা বলছেন যে এরা এমনভাবে প্রজেক্ট করতে চাইছে যাতে সেই বিষয় নিয়ে আলোচনা করতে করতে মানুষের দিন কেটে যায়, এটা তো তৃণমূলের ইস্যু ছিল, তৃণমূলের বিষয় ছিল, তৃণমূলের ভাবনা ছিল, তৃণমূল তো এইভাবেই প্রজেক্ট করে এসেছিল গত 15 বছর ধরে, নানান ইস্যুকে তুলে নিয়ে এসেছিল যাতে সেটা নিয়ে আলোচনা হয়, অন্য দিকটা যাতে আড়ালেই থাকে। হ্যাঁ, এটাকে আর একটু নতুন মোড়কে নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা। এবং তৃণমূল বিজেপির মধ্যে, তৃণমূল একটা রাজনৈতিক দল, কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্বীকৃত, তাকে জাতীয় দল না বলে আঞ্চলিক দল বলা হবে। ভারতীয় জনতা পার্টি একটা অন্য রাজনৈতিক দল, জাতীয় দল, তার একটা আলাদা প্রতীক আছে, ঠিকই আছে, কিন্তু এই দুজনের মধ্যে একটা বোঝাপড়া স্পষ্ট আছে। এবং সেই বোঝাপড়া 1998 সাল থেকে, অর্থাৎ 98 সালে যখন কংগ্রেস জাতীয় দল ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেটা আরএসএসের পরিকল্পনায়, আরএসএসের উদ্যোগে হয়েছে। এটা আমি আজকে বলছি বা অন্য কোনো নেতা বলছে বলে নয়, ভট্টাচার্য নিজেই স্বীকার করেছে বা নিজে বলেছে। স্বীকার করা বলার থেকে বলা যেতে পারে, সে নিজে থেকে এগিয়ে এসে বলেছে। এবং যেহেতু এটা বাংলা, নবজাগরণের বাংলা, রবীন্দ্র নজরুলের বাংলা, হ্যাঁ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসুর বাংলা, সেখানে সরাসরি বিজেপির যে পদ্ম চাষ সেটা সম্ভব নয়। 80 সালে বিজেপি তৈরি হয়েছে, 98 সাল পর্যন্ত সেই চাষটা তারা করতে পারেনি বাংলার মাটিতে। আর উল্টো দিকে তখন বামফ্রন্ট সরকার রয়েছে, তারা কোনোভাবে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাতে দেয়নি, তাহলে পদ্ম চাষের সুযোগটা পাওয়া যায়নি। তাহলে পদ্ম চাষ করতে গেলে আগে ইন্টারমিডিয়েট একটা কিছু ব্যবস্থা করতে হবে। ইন্টারমিডিয়েট কি না, কংগ্রেসকে দিয়ে হবে না, তাহলে কংগ্রেসকে ভেঙে সেখানে তৃণমূল কংগ্রেস তৈরি করো, যার একটা উচ্চাকাঙ্ক্ষা আছে, যে সংবিধানকে পদদলিত করে কাজ করতে পারবে, তার কোনো কুণ্ঠা হবে না, যে ধর্মীয় ব্যবস্থাটাকে রাজনীতির সঙ্গে ঢুকিয়ে দিতে তার কোনো অসুবিধা হবে না, সেরকম একটা আরএসএস খুঁজে তাকে দিয়ে সরকারটা, দলটা তৈরি করে তাকে নানারকম সার, ঔষধ, জল ইত্যাদি দিয়ে 11 সালে ক্ষমতায় নিয়ে এসছে। এবং 11 সালে ক্ষমতায় আসার ফলে এই যে ধর্মের রাজনীতিকীকরণ হয়ে যাচ্ছে, বা এই যে সংবিধান বহির্ভূত সব কাজ হচ্ছে, গুন্ডা রাজ হচ্ছে, পুলিশ রাজ হচ্ছে, তোলাবাজ, এগুলো সব সরকারিকরণ হয়ে যাচ্ছে, প্রাতিষ্ঠানিককরণ হয়ে যাচ্ছে, ধর্ষণ, খুন প্রাতিষ্ঠানিককরণ হয়ে যাচ্ছে। তার ফলে সুবিধা হয়েছে কিনা, মানুষের তার প্রতি বিতৃষ্ণ হচ্ছে, সেই সুযোগটাতে এটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়ামে বিজেপি এসে পৌঁছে গেছে। অর্থাৎ বিজেপি যখন পৌঁছে গেছে, তাদের তো সেই যে টার্গেট গেম ছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে পদ্ম ফুলের চাষটা করতে হবে, সেটা 2026-এ সফল হয়েছে। এখন তৃণমূল যে কাজগুলো করে গেছিল, তা সেগুলোকে আরও ভালো করে, আরও বড় করে, ডাবল ইঞ্জিনের এফেক্ট দিয়ে করতে হবে। এটাই তো চলছে। কারণ এটা তো এই গত এই যে 107 দিন বললে, তাদের তো পরিষ্কার যে অনেক সাংসদ এখন বিজেপির দিকে চলে যাচ্ছে, সরাসরি কেউ পদত্যাগ করে নতুনভাবে ঢুকে যাচ্ছে, নাহলে এনসিপিআই নাম করে কি আর অন্য কি আর নাম টাম করে আইনের ফাঁক ফোকর দেখে কীভাবে বিজেপির সঙ্গে একসাথে বসা যায়, ডিনার করা যায়, এইসব করা যায়, তারা শুরু করেছে। আর এখানে যে 80 জন বিধায়ক নির্বাচিত হয়েছে এই বছরের নির্বাচনে, 2026-এর নির্বাচনে, তারাও একটা আলাদা ঋতব্রত তৃণমূল নাকি তৈরি করেছে। আমাদের মিডিয়া তাদেরকে একটা নাম দিয়ে দিয়েছে, ঋতব্রত তৃণমূল। সেখানে সব যাচ্ছে আসছে, তাদের সঙ্গে বৈঠক হচ্ছে, দিল্লি থেকে ডিনার হচ্ছে, এইসব নানারকম তো হচ্ছে, সবাই তো আমরা দেখছি। অর্থাৎ তৃণমূলের যে কালচার, তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালিয়েছে সেটা, আর এখন যে বিজেপির যে কালচার পশ্চিমবঙ্গে এলো, প্রাক্তন তৃণমূল বর্তমান মুখ্যমন্ত্রীর
সেই তৃণমূলের সব অভ্যাসগুলো তার জানা আছে, তার সঙ্গে বিজেপির কিছুটা বিষয় আছে, সেগুলোকে যুক্ত করে সেই জিনিসটাকে চালিয়ে দিচ্ছে। স্যার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা জাতীয়তাবাদী ইতিহাস রয়েছে যেটা আপনি তুলে ধরলেন, ফলে জাতীয় মানে এই কারণটার জন্য যাদবপুর সবসময় একটা অদমনীয় একটা মনোভাব রাখে। যাদবপুরকে দমন করা যায় না, দখল করা যায় না, যাদবপুর একটা স্বাতন্ত্র্য পরিচয় বজায় রাখার চেষ্টা করে। এটা দীর্ঘদিন ধরে দেখে আসছে এবং শাসক 15 বছর ধরে চেষ্টা করেছে। এই শাসকের ক্ষেত্রেও ওই একই অভিযোগ উঠে আসছে গত ওই 20 তারিখের ভোরবেলার ঘটনার পর থেকে। কিন্তু প্রশ্ন এখানে একটা অবশ্যই আসছে, যেভাবে যদি মানে আরও প্রেশার বাড়ানো হয়, যদি আরও বেশি নানান কিছু নিয়ম টিয়ম এসব দিয়ে যদি বাঁধার চেষ্টা করা হয়, যাদবপুরকে এই অদমনীয় বা অদম্য মনোভাবই রাখবে, নাকি যাদবপুর আস্তে আস্তে নমনীয় হয়ে যেতে পারে চাপের সামনে, প্রতিরোধের সামনে? সেটা ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না, তবে মানে আপনি যেহেতু চারিত্রিকগতভাবে চেনেন সেই কারণে আমি বলছি আপনাকে। একদম সেই জায়গা থেকে বলছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এখন এবিপি নেতাদেরকে বলতে শুনলেন না, আমরা এখানে রামনবমীর অনুষ্ঠান করতে পারছি, সরস্বতী পুজো করতে পারছি। আর সরস্বতী পুজো তো বরাবরই হতো, আমি যখন হোস্টেলে থাকতাম তখন হোস্টেলে সরস্বতী পুজো হতো। সরস্বতী পুজো হতো না আমি শুনিনি কখনো, বরাবরই হতো। হোস্টেলেই ছেলেরাই সমস্ত উদ্যোগ নিয়ে থাকে, করতো আর কি। কলেজ কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরস্বতী পুজো করতো না, কিন্তু প্রত্যেকটা হোস্টেলের সামনে করে একটা করে সরস্বতী পুজো হতো, তাকে নিয়ে অনুষ্ঠান, খাওয়া দাওয়া যা হওয়ার সবই হতো, সেটা নিয়ে কোনো কথা নয়। রামনবমী জিনিসগুলো এখন হচ্ছে, কিন্তু রামনবমী আগে যে একেবারে হতো না আমি তা বলবো না। আমরা দেখেছি, মানে সেটা কীভাবে দেখেছি না, ছোটো স্কেলে দেখেছি। ছোটো স্কেল কীরকম না, কিছু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কিছু নন একাডেমিক স্টাফেরা আছে যারা অবাঙালি, আচ্ছা, এবং তারা পালন করতেন, তাদের যে ছট পূজা এটা সেটা কিছু থাকে না, করতেন তারা, তার ছোটো স্কেলে তারা করতেন, তাতে কোনো অসুবিধাই ছিল না। যার যা ধর্ম পালনে তো কারো কোনো অসুবিধা পশ্চিমবঙ্গে ছিল না, হতো। কিন্তু এখন মানে রামনবমী একটু বড় আকারে হচ্ছে। তারপরে সরকারি নানারকম ফতোয়া দিয়ে এই যে তো ছাত্র সংসদ নির্বাচন করছে না, শিক্ষক নিয়োগ করছে না, বা ইউনিভার্সিটির যে বাজেটারি অ্যালোকেশন হওয়ার কথা, তার উৎকর্ষতাকে বজায় রাখতে গেলে একটা তো জেনারেল মেনটেন্যান্স কস্ট আছে, হ্যাঁ, বা আরও যদি কিছু ডেভেলপমেন্ট করতে হয় তার জন্য কিছু স্পেশাল গ্র্যান্টের প্রয়োজন হচ্ছে, এগুলো নেই কার্যত। অর্থাৎ যাকে আমরা বলি হাতেও মারবো ভাতেও মারবো, এরকম একটা পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময়কাল থেকে চলছে। আমাদের লোককে এখানে বসিয়ে দেবো, তারা এখানে রাজনীতির নাম করে ছড়ি ঘুরাবে, তারপরে তোমাকে ভাতে মারার জন্য এই ছাট করব সেই ছাট করবো, শিক্ষক নিয়োগ করবো না, শিক্ষাকর্মী নিয়োগ করবো না, কোনো নিয়োগ নেই আর কি কার্যত। তার ফলে কী হয় না, ভিতর থেকে একটা মারার চেষ্টা হচ্ছে, এবং এর ফলে যতই হোক একটা খুব কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় যাচ্ছে। তবে হ্যাঁ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র, গবেষকরা রয়েছেন, তাদের যে মুক্ত চিন্তার জায়গা, তাদের যে ডিবেট করার জায়গা, তাদের যে বৌদ্ধিক জায়গা, তারা সেই জায়গা থেকে লড়াইটা দিচ্ছে। এই লড়াইটা কিন্তু চলছে, অনবরত চলছে। এটা 19 তারিখ রাতে থেকে লড়াইটা শুরু হয়েছে তা নয়। তার আগে 2014 সালেও একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় পুলিশ ঢুকে রবীন্দ্র ভবনের সামনেই ছাত্রদেরকে তুলে নানারকম সমস্যা করেছিল, তার জন্য হোক কলরব বলে একটা বিশাল হইচই ফেলেছিল। অর্থাৎ বারে বারে হচ্ছে। অর্থাৎ 2011 সাল থেকেই কার্যত এই জিনিসগুলো ঘটছে, এবং তৃণমূল সরকার একভাবে লড়াই করতে করতে এইভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পার্মানেন্ট আছে, নেই। ফিনান্স অফিসার পার্মানেন্ট আছে, নেই। হ্যাঁ, নানান রকম সমস্যার মধ্যে আছে। সমস্যা মানে এই সমস্যাগুলো তৈরি করা হয়েছে সরকারের তরফ থেকে। শিক্ষক নিয়োগ হচ্ছে না, অমুক তমুক হচ্ছে না, এরকম নানা রকম সমস্যা আছে, কিন্তু তার মধ্যে দিয়ে লড়াই হচ্ছে। এবং আমার মনে হয় শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্র ছাত্রী, গবেষক, শিক্ষক, শিক্ষাকর্মী বা আধিকারিকরা নয়, এবং যাদবপুর বাইরে যে এত বড় বিরাট প্রাক্তনী আছে, দেশে বিদেশে ছড়িয়ে আছে, তাদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়, এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা আত্মিক যোগ আছে। যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন আছে, এবং তার একটা আত্মিক যোগ আছে, তাদের নিরন্তর একটা অ্যাক্টিভিটি আছে, এবং তারা এমন এমন পজিশনে তারা আছে, তারাই যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠানটাকে রক্ষা করবার জন্য, এই দখলমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এটা আমার বিশ্বাস, এবং তারা জয়যুক্ত হবে। আচ্ছা, আমার আপনি ধরে নিন।
পরে হচ্ছে হ্যাঁ বল। হ্যাঁ, স্যারের কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে স্যার আপনি 77-এ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারপরে আপনার মাধ্যমিক পাশ করেছেন, তারপরে মানে মোটামুটি 80-র শুরু থেকেই আপনি যাদবপুরের সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক, যেটা গত বছর আপনি রিটায়ার করেছেন। 80 না বলে 85 বললেই ভালো। আচ্ছা। আমি এমএসসি পাস করার পরে রিসার্চ করতে এখানে আসি। আচ্ছা, তো 85 সাল থেকে আপনার 2025 সাল পর্যন্ত একটা লম্বা সময় যে আপনি যাদবপুরের সঙ্গে জড়িত। আপনি যাদবপুরের হস্টেলে থেকেছেন, যাদবপুরের বলতে গেলে প্রতিটা ইট আপনি চেনেন, হয়তো নতুন লাগানো ইটগুলো চেনেন, পুরোনোগুলো তো খুব ভালো করেই চেনেন। এই সিচুয়েশনে স্যার আমার আপনার কাছে খুব মানে একটি বিষয় নিয়ে যেটা নিয়ে খুব বিতর্ক চলছে, যে কারণে প্রশ্নটা আমি করছি, সেটা হচ্ছে নন্দলাল বসুর ওই প্রতীকটা, এমব্লেমটা ভেঙে ফেলা হলো। আপনি যাদবপুরের ছাত্র, আপনি যাদবপুরের অধ্যাপক, আপনি আজও যাদবপুরের সঙ্গে জড়িয়ে থাকা মানুষ হিসেবে এটা আপনার কাছে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার? শোনো, কেউ জাতীয় পতাকাকে ভাবতে পারে একটা কাপড়, আবার সেই জাতীয় পতাকা যখন কোনো একজন আমাদের ভারতীয় বাইরের বিদেশে খেলা খেলে, সে কমনওয়েলথ গেম হোক, অলিম্পিক্সে হোক, যখন সেটা ধরে তাহলে আমাদের গর্ববোধ হয়। আমার সঙ্গে তার কোনো যোগ নেই, ঠিক আছে? অর্থাৎ এটা একটা আবেগের জায়গা, হ্যাঁ, এটা একটা মেটেরিয়াল না, এটা 10 টাকা দামের জিনিস না, এর সঙ্গে আবেগে জাড়ে গেছে। এবং জাতীয় পতাকাকে বুকে নিয়ে কত মানুষ রক্ত দিয়েছে, হ্যাঁ, লড়াই করেছে। তেমনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার যে ইতিহাস, আমরা হয়তো সে গড়ে তোলার প্রক্রিয়ার সঙ্গে ছিলাম না, কিন্তু তার তো উত্তরাধিকার আমরা বহন করে আসছি। আমাদের মধ্যে সে আবেগের জায়গাটা আছে, এবং সেই এমব্লেমটার উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকছে, এবং তার ফলে ঠেলাঠেলি কি হয়েছে সেটা ভেঙে পড়ে গেছে। এটা নিশ্চয়ই যে কোনো সাধারণ মানুষকে, যারা যাদবপুরের সঙ্গে সরাসরি যুক্ত নয়, হ্যাঁ, তাদেরও খুব আবেগে লাগবে। আমার ছোট মেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন দুটোই করেছে। সেও এখন আমেরিকাতে পিএইচডি করার জন্য রয়েছে। তারও কষ্ট লাগছে, মানে এটা 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 কেন হবে? অর্থাৎ সবারই একটা আবেগের জায়গা, এবং যারা এই কাজটা করেছে তাদের কাছে তো আবেগটা গুরুত্বপূর্ণ নয়, দখলদারিটা গুরুত্বপূর্ণ, দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ, তাদেরকে যেটা আশা করা যায়। কিন্তু সাধারণ মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এবং যাদবপুরের যারা ভেতরের মানুষ, তারা সবাই মিলে নিশ্চয়ই ইতিমধ্যে তারা রাস্তায় নেমেছে, প্রতিবাদে নেমেছে, প্রতিরোধ প্রয়োজন হলে তারা করবে, এবং যাদবপুরের যে হিত গৌরব ফিরিয়ে আনার চেষ্টাটা করবে। আমার এটা দৃঢ় বিশ্বাস। এই আশাটা আমাদের রাখতে হবে। এই আশাটা যদি না রাখতে পারি, তাহলে আর কি থাকবে সমাজে? প্রতিবাদ এবং প্রতিরোধ, এই দুটি শব্দের মধ্যে বোধহয় ছত্রে ছত্রে জেদ জড়িয়ে রয়েছে। স্যার এই জেদের কথাই তুলে ধরলেন তার যাদবপুর কলেজ, তার বেড়ে ওঠার কলেজ বা বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি অধ্যাপনাও করেছেন দীর্ঘ সময় ধরে। তিনি আজ সেই যাদবপুরের সঙ্গে পুরোপুরি একমত হয়ে তিনি বলছেন প্রতিবাদ এবং প্রতিরোধ দুই চলবে। অতএব স্যার কি বললেন তাতে আপনার মতামত কি দাঁড়াচ্ছে অবশ্যই আমাদের জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।